আচ্ছা। বিএরও সেকেন্ড ক্লাস। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আপনাদের ফিজিক্যাল ক্লাস শুরুর আগে অনলাইন ক্লাস মনে হয় এটাই শেষ আপাতত। এবং এই কোর্স মোস্ট প্রবাবলি আর আহ, আজকে ছাড়া আর দুটো মনে হয় ক্লাস হবে, নেক্সট উইকটা ক্লাস হবে, তো এরপরে সিলেবাসটা শেষ হয়ে যাবে। সো আমাদের খুব বেশি পড়ানোরও নাই। সো যাই হোক, আজকে আচ্ছা, এর আগে বলে রাখি, আমি আপনাদের কেস দিয়ে দিব। সেটা হচ্ছে গিয়ে আহ বৃহস্পতিবার, আচ্ছা বুধবারে আপনাদের তিন সেকশনের ক্লাস আছে কিনা আমি শিওর না। সো বৃহস্পতিবারে যেহেতু আপনারা আসবেন, সো আমার থেকে হার্ড কপিটা নিয়ে নিন কেসটার। এবং সবার জন্য সেম কেস, ওটা আপনারা ফটোকপি করে নিয়ে নেবেন। এবং স্যার, এটা কি কি বলে, রিপোর্ট সেকশন থেকে প্রেজেন্টেশনের ক্লাস জন্য? নেই ওয়েডনেসডেতে। হ্যাঁ সরি। রিপোর্ট প্রেজেন্টেশনের জন্য স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। সো আপনাদের রিপোর্টটা হবে হচ্ছে কেসের উপর ডিপেন্ড করে। সো এটা এটা একটু মানে পেইড একটা কেস, বাট আমি পে করি নাই, জাস্ট কপি করে নিয়ে আসছি। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটা যাতে আপনারা অনলাইনে আপলোড না করেন, তখন আবার কপিরাইট ইস্যুতে সমস্যা হতে পারে। ঠিক আছে, সো আপনাদের কাছেই রাখবেন হার্ড কপি। সো ওখান থেকে দেখে আপনারা সলভ করবেন। সো তো যাই হোক, এটা সিয়ারা নিয়ে নিন আমার কাছ থেকে বৃহস্পতিবারে। সো এ সেকশনের প্রেজেন্টেশন স্যার বললেন, ফরিদ স্যার বললেন যে নিবেন এ সেকশনের প্রেজেন্টেশন। সো স্যারকে একটু জানাই দিয়েন যে আপনারা 1 তারিখে প্রেজেন্টেশন দিতে চান। সো স্যার ওভাবে আর কি শিডিউলটা ম্যানেজ করবেন। ঠিক আছে। সো আর বিআরসি সেকশনের প্রেজেন্টেশন 1 তারিখ কি বার হয়? শনিবার। শনিবার। আচ্ছা। জি স্যার। ওকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, বি সেকশনের গ্রুপ লিস্টটা একটু পাঠাই দিন আমাকে। এটা এখনো মনে হয় পাঠান নেই। ওকে স্যার, আজকে পাঠিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম মানি কিভাবে মানুষের বা এমপ্লয়ীদের ইনসেনটিভ হিসেবে কাজ করে, বা সবসময় যে কাজ করে আবার করেও না, কি বিষয়গুলো আসলে মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো ওখানে আমাদের মোটামুটি সামারি ছিল এরকম, শুধু টাকা দিলেই হবে না। তো আপনার অন্যান্য অনেক ফ্যাক্টর আছে যার মাধ্যমে আমাদের আহ, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে অথবা সিনসিয়ার এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর এনশিওর করা লাগে যার মাধ্যমে মানুষজন আর কি মোটিভেশনটা পায়। ঠিক আছে। সো আপনাকে জাস্ট ভালো ব্যবহার করা হলো বাট এবং বেতন দেওয়া হলো, কিন্তু সাথে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোম্পানির একটা পার্ট এবং কোম্পানির জন্য যে আপনার কাজ একটা ইম্প্যাক্ট রাখতেছে সেটা কিন্তু বোঝাতে হবে। ঠিক আছে। সো আপনি যাতে ফিল করতে পারেন, আপনি এমপ্লয়ি হিসেবে যাতে ফিল করতে পারেন, অথবা আপনি যদি ম্যানেজার হন, আপনার এমপ্লয়িকে এটা ফিল করানো আপনার দায়িত্ব যে আপনি একটা কোম্পানির পার্ট, এবং আপনার কাজ এবং কাজের যে রেসপন্সিবিলিটি সবকিছু যাতে কোম্পানির ওভারঅল যে লং টার্ম গোল আছে বা স্ট্র্যাটেজি আছে, ওটার একটা বড় একটা পার্ট আপনি প্লে করতেছেন। সো এটা কিন্তু আহ বোঝানো কিন্তু খুবই বড় একটা বিষয়। যদি এরকম কোনো সিচুয়েশন হয় দেন আপনি মোটিভেটেড হবেন। ঠিক আছে। সো সব ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি। ঠিক আছে। সো এই জন্যে আপনারা শোনেন, আপনারা যখন কোনো ক্লাবে যান, ডিপার্টমেন্টে যান, কোনো অফিসে যান, সবসময় আপনাকে ফ্যামিলি ফ্যামিলি বলা হবে। সো মুখে বললে হবে না, কাজে যাতে বোঝায় তখনই আর কি মানুষজন পার্ট অফ দ্য ফ্যামিলি মনে করে। ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে কি ইনসেনটিভস ফর সেলস পিপল। ঠিক আছে। সো যারা সেলস এর কাজ করে বা সেলস পজিশনের জন্য কাজ করে, তাদের ইনসেনটিভ কিরকম হতে পারে। ঠিক আছে। সো আপনারা সেলস এর মানুষদের সম্পর্কে জানেন যে অনেক ক্ষেত্রে তারা কমিশনের জন্য কাজ করে। ঠিক আছে। সো আপনারা
শুনছেন যে কিছু কিছু ক্ষেত্রে তাদের হয়তো ফিক্স স্যালারিও নাই, তারা যতটুকু বিক্রি করতে পারতেছে অথবা ক্লায়েন্ট নিয়ে আসতে পারতেছে, সো ওটার উপর বেস করে, ওই সংখ্যাটার উপর বেস করে তার ইনসেনটিভ অথবা স্যালারি বা বোনাস সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, সো এটা আহ, অবশ্যই ভ্যারি করে, কিন্তু আমরা কমিশনের বিষয়টা সবচেয়ে বেশি জানি যে আপনি যতটুকু বিক্রি করছেন, যে কয়টা বিক্রি করছেন প্রোডাক্ট বা সার্ভিস হোক, আপনি যে কয়টা ক্লায়েন্ট নিয়ে আসছেন ওটার উপর বেস করে আপনি কমিশন পাবেন। ঠিক আছে, সো এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গিয়ে স্যালারি প্ল্যান, মানে হচ্ছে গিয়ে আপনাকে ফিক্স স্যালারি দেওয়া হলো, আপনাকে যদি ফিক্সড অথবা বেসিক একটা পে দেওয়া হলো। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে সুবিধাও আছে অসুবিধাও আছে। সো আপনার যদি এরকম হয় মার্কেট ভালো না, আপনি এই সময় বিক্রি করতে পারবেন না ঠিকঠাক, ঠিক আছে, সো এই সময় আপনার জন্য একটা বেসিক পে অথবা স্যালারি কিন্তু দরকার। সবসময় যে মার্কেট ভালো থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে আহ আপনার সার্ভিসটা মোটামুটি ভালো থাকে। ঠিক আছে, সো আপনি জাস্ট কোনো রকমে বিক্রি করতে হবে বা কোনো রকমের ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, ব্যাপারটা ওইভাবে চিন্তা করবেন না। আপনার চিন্তা থাকবে হচ্ছে গিয়ে লং টার্ম রিলেশনশিপ যাতে মেনটেন করা যায় ক্লায়েন্টের সাথে, এবং মানে লয়্যালটি ইনশিওর করা যায়, এটা কিন্তু ভালো। ঠিক আছে, সো আপনার সবসময় যে সেলস পার্সনের সবসময় যে আপনার বিক্রি করাটাই মূল উদ্দেশ্য, ব্যাপারটা কিন্তু এরকমও না। আপনার যদি রিলেশনশিপ বা নেটওয়ার্ক মেনটেন করতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটা দরকার আছে। তো সবসময় যে আপনি একদম শুরুতে বিক্রি করে ফেলবেন সবকিছু, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, তো কমিশন প্ল্যানের সুবিধা আছে অবশ্য অসুবিধা আছে। আপনার যদি এরকম হয় আপনার পারফরমেন্স খুবই ভালো, আপনার আহ, কি বলে কমিউনিকেশন স্কিল এতই ভালো যে আপনি সবকিছু বিক্রি করে ফেলতে পারেন, তো আপনার কনভিন্সিং পাওয়ার ভালো, সো আপনার পারফরমেন্স ভালো, আপনার মার্কেটে এক্সপিরিয়েন্স ভালো, সো আপনি একটা নতুন কোম্পানিতে আসছেন, আপনি অবশ্যই চাইবেন যে আপনার যেহেতু কনভিন্স করার পাওয়ার ভালো, আপনি যাতে বিক্রি করতে পারেন ভালো, আপনার অবশ্যই কমিশন বেসিসে আপনি যাতে বোনাস পান। ঠিক আছে, সো যে কয়টা আইটেম আপনি বিক্রি করতে পারবেন, সো ওটার উপর বেস করে আপনি যাতে কমিশন বা বোনাস বা ইনসেন্টিভ আপনি পান। ঠিক আছে, সো বেসড অন নাম্বার অফ সেলস। সো এটার আবার সুবিধা আছে অসুবিধা আছে। অসুবিধাগুলো কি কি বলেন তো, আপনাদের কি মনে হয়? স্যার অসুবিধা হলো যেখানে অফ পিক সিজন সিজন যখন থাকবে তখন আবার আপনার স্যালারি কমে যাবে অনেক। আর মানে স্যার কিছু হচ্ছে পিক সিজন, কিছু হচ্ছে অফ পিক সিজনে। অফ পিক সিজনে তখন স্যালারি কমে যাবে, যেহেতু ওই সময় না, সেল কম। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি, মানে আর কোনো পয়েন্ট বলবেন এটা ছাড়া, অফ পিকের ছাড়া? স্যার সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করবে, মানে যে সেল করবে তার মধ্যে। আচ্ছা, হ্যাঁ, অফ সিজন, তারপরে ইনসিকিউরিটি যে আপনার বিক্রি হলো কি হবে না, মানে হ্যাঁ এটা একটা বিষয় আছে। একটা সাব স্ট্যান্ডার্ড জিনিস সেল করে দিতে পারে, মানে ম্যানিপুলেশন করে কোম্পানি হুম, সুনামটা নষ্ট করতে পারে তাড়াতাড়ি সেল করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় ফ্যাক্টর, যে কোনো রকমে সেল করে দেওয়া, সেল অফ সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট এট এনি কস্ট। সো আপনি মিথ্যা কথা বলে ভুলায় ভালায় একটা প্রোডাক্ট বিক্রি করে দিলেন, যে প্রোডাক্ট ভালো, এর চেয়ে ভালো প্রোডাক্ট হয় না, আপনি কেনেন, কোনো সমস্যা নাই। এখন কাস্টমার তো বিশ্বাস করে কিনলো, কিন্তু পরে দেখলো হচ্ছে কি প্রোডাক্টটা ভালো না, বা আপনাদের কোম্পানির সার্ভিস ভালো না। ঠিক আছে, আপনার এখন সত্য কথা বলতে হবে যে ভাই আপনি এই প্রোডাক্ট থেকে এরকম একটা বিষয় এক্সপেক্ট করতে পারেন। তো আপনাকে ফোন বিক্রি করা হলো, আপনাকে বললো যে এর চেয়ে ভালো ফোন আর হতেই পারে না, বাট আপনাকে যদি বলা হতো যে এই ফোনের এই সমস্যা হতে পারে, আপনি যদি গেমস বেশি খেলেন আপনার সমস্যা হতে পারে ফোনে, মানে ফোন গরম হয়ে যেতে পারে, ঠিক আছে, তখন কিন্তু আপনার জন্য ট্রাস্ট করাটা সহজ। কিন্তু আপনাকে যদি বলে যে সব প্রোডাক্টই ভালো, আপনি কিন্তু বিশ্বাস করবেন না। ঠিক আছে, সো মানে বাংলাদেশে একটা ফোন বের হয়েছিল বা বের হয়েছে ইনফিনিক্স নামে। ঠিক আছে, সো মানে ফোনটার নাম ছিল হচ্ছে হট 10 প্লে বা হট 9 প্লে। ঠিক আছে, আমি কিনছিলাম কিছু রিভিউ দেখে। এখন ফোনটার ফোনটা কিছুক্ষণ চালালে ফোনটা গরম হয়ে যায়, বুঝছেন, মানে ব্যাপারটা হচ্ছে ওনার নামের সাথেই মিল আছে, হট 10 প্লে, আসলে ফোনটা হট হয়ে যায়, এটা খুবই একটা সমস্যা। এখানে আমি তো ভুলাই ভেলায় কিনছি, পরে আমি বুঝতে পারছি বাংলাদেশি প্রোডাক্ট আসলে এতটা বিশ্বাস করা উচিত না। ঠিক আছে, আমি আমি মিডিয়াটেক প্রসেসর তো এর জন্যই অবস্থা হয়েছে। হ্যাঁ, আমি কোনো অ্যাপ নামাইও নাই, আমি জাস্ট যে কয়টা বেসিক অ্যাপ ছিল ওটাই ইউজ করতেছি, জাস্ট মানে ওটার জন্য গরম হয়ে যাচ্ছে, আমি তো গেম খেলা শুরুই করি নাই। ঠিক আছে, সো এখন এখন এই ধরনের সমস্যা হলে সমস্যা না, সো আমি একবার সুপার স্টোরে গেছি, এখন মানে ধরেন হচ্ছে একটা প্রোডাক্ট কিনতে গেছি, আমার জন্য আইসক্রিম কিনবো। এখন আমি বলছি যে এই আইসক্রিমটা আছে কিনা এই ফ্লেভার, এখন একটা সেলস পার্সন মেয়ে এসে বলতেছে, স্যার আহ, এটা আছে, এটা নিয়েন না স্যার, এটা আরেকটা আইসক্রিম আসছে নতুন, এটা নেন স্যার। আমি বললাম আমি তো নিব না। বললো, স্যার আপনি তো ওই প্রোডাক্ট অনেক খান,
তো বারবার খান, আর কত খাবেন স্যার, আপনি এটা নেন স্যার নতুন আসছে। আমি বললাম যে মানে এটা খুবই এম্বারেসিং পরিস্থিতি, বারবার কেন খাই, ওটা ভাল লাগে তাই খাই। এখন আমি তো সোশ্যাল সার্ভিস দিতে আসি নাই যে আপনার নতুন প্রোডাক্ট আসছে আমাকে নিতে হবে। না না স্যার আপনি ট্রাই করেন স্যার, ওটা নিয়েন না স্যার, মানে ঘ্যান ঘ্যান করতেছে বুঝছেন। সো আমি পরে বিরক্ত হয়ে চলে যাচ্ছি, উনি পিছে পিছে আসতেছে, মানে এমন একটা অবস্থা, মানে সবাই তাকায় আছে সুপার স্টোরে। তারপরে বলতেছে স্যার আমার প্রোডাক্ট বিক্রি হয় না স্যার, আপনি নেন। পরে আমি দৌড়ায় পালায় চলে আসছি, ঠিক আছে। So, এরকম ভাবে যদি বিক্রি করা হয়, তো সে বলতেছিল হচ্ছে তার বিক্রি হয় না, তার কমিশন নাই এই সেই। তো এই কারণে যদি এভাবে বিক্রি করা হয় তখন কিন্তু একটা প্রবলেম, তাই না? সো আপনার কাস্টমার অনেক সময় চলেও যেতে পারে ভয়, ঠিক আছে। সো অ্যাডভান্টেজ হচ্ছে কি আপনার যদি পারফরমেন্স ভালো হয়, হাই পারফর্মিং সেলস পার্সন যদি হন, দেন ইউ ক্যান সেল মোর। ঠিক আছে, সো এই বিষয়টা কিন্তু আছে। সো আপনার এখানে কমিশনের ক্ষেত্রে কোন সময় কাজ করে, ধরলাম হচ্ছে আপনি গাড়ি বিক্রি করবেন। সো গাড়ি যে কয়টা বিক্রি করতেছেন ওটার উপর বেস করে একটা কমিশন পাচ্ছেন। সো কমিশন গুলো কখন ইউজ করা হয়, যখন আপনার সব প্রোডাক্টের সাথে ভ্যারিয়েবল কস্টটা আছে, কিন্তু ফিক্সড কস্টটা নাই বা কম। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কিন্তু এটা ভালো রেলিভেন্ট হতে পারে। আপনার যদি ফিক্সড কস্ট না থাকে, আপনার প্রতিটা প্রোডাক্টের সাথেই জাস্ট কস্ট থাকে, মানে ভ্যারিয়েবল কস্টটা শুধু থাকে, সো তখন কিন্তু এই ধরনের কমিশন দেওয়া যায়। ঠিক আছে, যদি ফিক্সড কস্ট না থাকে সো তখন এই আহ, একটা সুবিধা হয় আর কি, ঠিক আছে, কমিশন দিতে। আবার কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে জাস্ট মানে আপনার কোন ধরনের এমপ্লয়ি আপনি সেটা যদি শিওর হওয়া যায় তাহলে তো ভালোই হয়, কিন্তু সবসময় তো শিওর হওয়া যায় না, তাই না? সো আপনার বেস্ট হচ্ছে কি কম্বিনেশন একটা প্ল্যান যদি থাকে। সো আপনাকে 50 to 60%, 50 to 60% দেওয়া হলো হচ্ছে গিয়ে বেসিক পে। ঠিক আছে, সো এটা আপনার পারফরমেন্সের সাথে রিলেটেড না। তো আপনাকে একটা বেসিক স্যালারি দেওয়া হলো, এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ইজ টাইড টু পারফরমেন্স। ঠিক আছে, সো আপনার পারফরমেন্স কিরকম ওটার উপর বেস করতেছে। হ্যাঁ, আপনারা যে ডিসঅ্যাডভান্টেজটা বললেন যে এখন অফ সিজন ইনসিকিউরিটি থাকার একটা বিষয় আছে, সো বিক্রি না হতে পারে। এখন ইকোনমি ভালো গাড়ি বিক্রি হচ্ছে, ইকোনমি খারাপ গাড়ি বিক্রি হবে না, এটাই তো স্বাভাবিক, এটা তো সবাই জানে। এটা তো আহ, আপনার সেলিং পাওয়ার কিরকম সেটার উপর তো ডিপেন্ড করতেছে না, মানুষজনের টাকা নাই কিনবে না, স্বাভাবিক। সো এটার সাথে তো আপনার কমিশন অ্যাটাচ করার কোনো কারণ নাই। ঠিক আছে, সো আপনার একটা বেসিক পে বা একটা স্যালারি পাওয়া কিন্তু আপনার প্রাপ্য। ঠিক আছে, আপনি কাজ করতেছেন, আপনি চেষ্টা করতেছেন, আপনি কনভিন্স করলেন, কিন্তু দেখা গেল আপনার ক্লায়েন্টের টাকা নেই। ঠিক আছে, সো এটা কিন্তু একটা প্রবলেম। সো আলটিমেটলি রিকমেন্ডেশন হচ্ছে কি আপনার কম্বিনেশন প্ল্যানটা যাতে কি বলে একটা সিম্পল হয়। ঠিক আছে, সো কম্বিনেশন প্ল্যানটা সিম্পল হয় যাতে করে আপনার এমপ্লয়িরা বোঝে যে আপনার প্ল্যানটা কি। ঠিক আছে, সো আপনার এত পার্সেন্ট হচ্ছে বেসিক স্যালারি এবং এত পার্সেন্ট হচ্ছে গিয়ে পারফরমেন্সের উপর বেস করতেছে। সো এটা যাতে এমপ্লয়িরা বোঝে। ঠিক আছে, সো মানে ব্যাপারটা যাতে এরকম না হয় এট এনি কস্ট আমাকে বিক্রি করতে হবে, আবার এরকমও যাতে না হয় আমি স্যালারি তো পাচ্ছি, আমার এত জোর করে বিক্রি করার কি আছে। ঠিক আছে, সো আবার অনেক সেলস পার্সন আছে অ্যাটিটিউড দেখায়। ঠিক আছে, সো আপনি কাস্টমার হিসেবে কিছু জিজ্ঞাসা করতেছেন, সে উত্তর দিল না, সে বিরক্ত হচ্ছে আপনার কথা। ঠিক আছে, সো অনেক সময় খারাপ ব্যবহারও করতেছে, যান চলে যান, আমার দাম কমাইতে পারবো না। ঠিক আছে, সো এই বিষয়গুলো কিন্তু হয়। যদি কমিশনের উপর বেস করে না হয় তখন কিন্তু এই অ্যারোগেন্ট অ্যাটিটিউডও কিন্তু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সো আপনার এখানে একটা কম্বিনেশন থাকাটা গুরুত্বপূর্ণ, যে 50 to 60% যদি আপনি স্যালারি পান এবং পুরো টাকাটা আপনি পাচ্ছেন না যদি আপনার সেলস পারফরমেন্স খারাপ হয়ে যায়। ঠিক আছে, সো দুইটা একটা কম্বিনেশন দরকার যাতে করে এমপ্লয়িরা বুঝতে পারে যে আমার শুধুমাত্র চাকরি করলেই চলবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করলেই চলবে না, আমার কিছুটা ভালো সেলিং পাওয়ারও থাকতে হবে। সো আমার সেলস এর কাজটা ভালো জানতে হবে, কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। ঠিক আছে, সো এই বিষয়টা এনশিওর করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো এখানে আপনাদের বইয়ে ম্যাক্সিমাইজিং সেলস রেজাল্টের উপর একটা কথা বলছে, মানে কি করলে আপনার সেলস এর রেজাল্টটা অপটিমাম হবে। ঠিক আছে, সো আপনি আমি যে সুবিধা অসুবিধার কথা বললাম এই ব্যাপারগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি বিদ্যমান। সো আপনি যত রিসার্চ করেন না কেন,
আপনি কখনো কিন্তু 100% একটা অ্যাকিউরেট বা কি বলে অবজেক্টিভ কোনো কিন্তু রেজাল্ট আপনি পাবেন না যে হ্যাঁ স্যালারি প্ল্যানই বেটার অথবা কমিশন প্ল্যানই বেটার বা কম্বিনেশন প্ল্যানই বেটার, ঠিক আছে। তো সবগুলোরও কিন্তু পজিটিভ নেগেটিভ সাইড আছে, কারণ আমাদের এমপ্লয়াররা কিন্তু ডিফারেন্ট, এক একজন এক এক টাইপের হয়, ঠিক আছে। সবাই সবাই যে অনেক ভালো সেল করবে ব্যাপারটা এরকম না, আবার সবাই যে কি বলে ভালো এমপ্লয় ব্যাপারটা ওরকমও না, ঠিক আছে। তো এখানে কিছু কিছু বিষয়ে এনশিওর করা যেতে পারে। তো এখানে দেখা গেছে যেই কোম্পানিগুলোর সেলিং পারফরমেন্স ভালো, তারা হচ্ছে গিয়ে ক্যাশ কম্পেনসেশন পায়। সো ক্যাশ কম্পেনসেশন পায়, আবার হতে পারে হচ্ছে গিয়ে স্টক অপশন পায়, ঠিক আছে। তো কোম্পানির ওনারশিপ পায় অথবা ইকুইটি পায়, ঠিক আছে। স্টক অপশন নিয়ে আমি আসতেছি একটু পরে, আবার আসবে একটু ডিটেইলে। সো আপনি কোম্পানির স্টক পাচ্ছেন অথবা ওনারশিপ পাচ্ছেন, এটা হলে আপনার পারফরমেন্স ভালো হবে। স্পেন্ডিং মোর টাইম অন হাই ভ্যালু সেলস অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্ট সম্পর্কে জানা, ঠিক আছে। তো গেটিং টু নো ক্লায়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু বড় এন্ডেভার। মেকিং এফেক্টিভ প্রেজেন্টেশনস, ঠিক আছে। সো আপনারা কখনো ওই যে সেলস পার্সনদের মানে খপ্পরে পড়ছেন কখনো? জি স্যার, পড়া হয়েছে। কিরকম ঘটনাটা বলেন তো শুনি। স্যার যেমন আপনি মনে করেন যে ধরেন একটা শোরুমে গেলেন, এই যে বসুন্ধরায় ইজি শোরুমে। তো এখানে হ্যাঁ হ্যাঁ আপনারা মনে করেন যে পছন্দ হইতেছে না ডিজাইন গুলা, তারপরে সে হ্যাঁ বারবার দেখতেছে যে স্যার না আমাদের জিনিসগুলা খুব সুন্দর, আপনারা পরলে খুব ভালো লাগবে। মানে স্যার বারবার এমন একটা পর্যায়ে গেছে যে বিরক্ত হয়ে যাওয়া লাগছে, পরে ওইখান থেকে বেরোয় আসা লাগছে। তো আপনার মন খারাপ হলে আপনি ওই শোরুম গুলোতে চলে যাবেন, বুঝছেন। তো আপনাকে প্রশংসা করবে, আপনার ভালো লাগবে, আপনি কিনবেন না, বাট আপনাকে প্রশংসা করবে, হ্যাঁ আপনাকে পড়লে অনেক ভালো লাগবে, আপনাকে হিরোর মতো লাগতেছে। সো আপনার মনটা ভালো হয়ে যাবে, সো মাঝে মধ্যে ঘুরে আসবেন, বুঝছেন। সো আর ওরা যেই ক্রিঞ্জ কমপ্লিমেন্ট দেয়, না ওই যে হ্যাঁ সেটাও সেটাও সত্য কথা, ওই সেটাও যে সত্য আমি কথা। এবার পাঞ্জাবি কিনতে যাওয়ার সময় আমার পাঞ্জাবি কোনোভাবে ম্যাচ হইতেছে না বডির সাথে। হুম এখন হুম। আমার বলতেছে আপনি এটা নেন, আপনার বুড়ি হইলে আরেকটু সুন্দর লাগবে। আচ্ছা, সো এরকম কমপ্লিমেন্ট আবার বিপজ্জনক, ব্যাকফায়ার করতে পারে, হ্যাঁ সেটা অবশ্য ঠিক। তো বুঝে শুনে যায়। তো আমার কথাটা উইথড্র করে নিলাম, সমস্যা আছে, সবকিছুরই সমস্যা আছে। আচ্ছা, তো যাই হোক, সো আপনার সেলস পারফরমেন্স বাড়ানোর জন্য আপনাকে ক্যাশ কম্পেনসেশন যদি দেওয়া হয়, সো এটা ভালো। আপনাকে যদি ওনারশিপ দেওয়া হয়, স্টক অপশন দেওয়া হয়, এটাও ভালো। আপনি সেলিং অ্যাক্টিভিটিজ এর জন্য, আপনার পারফরমেন্স ভালো করার জন্য আপনি কিছু কাজ করতেছেন, সো ক্লায়েন্টের ব্যাপারে আপনি জানতেছেন, সো ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতেছেন, সম্পর্ক করতেছেন, ঠিক আছে। সো আপনি প্রেজেন্টেশন বানানোর জন্য অনেক এফোর্ট দিচ্ছেন, এবং ক্লোজিং মানে আপনি জাস্ট বিক্রি করতেছেন এই বিষয়টা এনশিওর করতেছেন, ঠিক আছে। তো আপনি কাস্টমারকে কেয়ার করে কথা বললে কাস্টমার কিন্তু খুশি হয়, ঠিক আছে। সো আপনাদের সাথে অনেকেই মানে অনেক এমপ্লয়িরা কেয়ার করতে পারে না, কিভাবে কেয়ার করতে হবে ওটা জানে না, সো তখন প্রবলেম হয়। বাট যদি জানে এফেক্টিভ ওয়েতে, অনেকে কিন্তু ভালো করে সেলও করতে পারে, বুঝছেন। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে হচ্ছে গিয়ে বছর খানেক 2 বছর ধরে সম্পর্ক রাখে জাস্ট একটা প্রোডাক্ট সেল করার জন্য, ঠিক আছে। সো এরকম সেলস পার্সনও কিন্তু আছে, আমি এরকম কাহিনীও শুনছি, ঠিক আছে। সো আপনি একজনের সাথে একটা প্রোডাক্ট সেল করবেন বা আপনি তাকে ক্লায়েন্ট হিসেবে নিতে যাচ্ছেন, এটার জন্য আপনি মাসের পর মাস ধরে তার সাথে সম্পর্ক করতেছেন, জাস্ট একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, তাকে একটা ল্যান্ড বিক্রি করবেন তার কাছে, অথবা একটা গাড়ি বিক্রি করবেন, ঠিক আছে। সো এই ধরনের সেলস পার্সনও আছে, ঠিক আছে। সো এই বিষয়টা আছে। আবার হচ্ছে কি আপনার যে বেস্ট কাস্টমার তার সাথে আপনি সময় বেশি দিলেন, ঠিক আছে, তার একটু আদর যত্ন করলেন, তাকে খাওয়াইলেন দোকানে, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু অনেকে করে, ঠিক আছে। সো
এগুলো গেল হচ্ছে কি আপনার কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। তো এরপরে আসতেছে হচ্ছে কি ইনসেনটিভস, ইনসেনটিভস ফর ম্যানেজার্স এন্ড এক্সিকিউটিভস। ঠিক আছে, সো এখানে একটা বিষয় আছে। সো ওনারা কি এক্সপেক্ট করেন, ওনারা হচ্ছে গিয়ে স্যালারি নিবেন, স্যালারির সাথে হচ্ছে গিয়ে শর্ট টার্ম এন্ড লং টার্ম কিছু ইনসেনটিভ ওনারা নিতে চাইবে, তাই না? সো বছরে ওনার পারফরমেন্সটা দেখা হবে, হয়তোবা 6 মাসে তার পারফরমেন্স দেখা হবে, অথবা বছরে তার পারফরমেন্সটা দেখা হবে। ওটার উপর বেস করে সে পার্সোনাল লেভেলে কিছু ইনসেনটিভ বা বোনাস কিছু হয়তোবা পাবে। এবং সেই সাথে আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে গিয়ে কোম্পানির ওভারঅল পারফরমেন্স কেমন। সো কোম্পানির আর্নিংসটা বেড়ে গেছে, সো কোম্পানির পারফরমেন্স যেহেতু ভালো, ওটার উপর বেস করে তাকে কিছু পার্সেন্টেজ অফ প্রফিট বা বোনাস দেওয়া হলো। ঠিক আছে, সো এই বিষয়গুলো কিন্তু তারা এক্সপেক্ট করে। ঠিক আছে, সো শর্ট টার্ম বা লং টার্ম সে অনেক ইনসেনটিভ হয়তো বা সে চাবে। এবং এর সাথে আহ, আচ্ছা, আমি এটাকে টার্ম দিয়ে ডিসক্রিশনারি বোনাস। সো এটা হচ্ছে কি আপনার বেসড অন পারফরমেন্স। ঠিক আছে, সো তারপর হচ্ছে কোম্পানিজ প্রফিট শেয়ারিং প্ল্যান। আমি লাস্ট ক্লাসে বলতেছিলাম এক এক কোম্পানিতে তাদের বছরে যদি প্রফিট ভালো হয় এমপ্লয়ীদের দিয়ে দেয়। ঠিক আছে, তো এমপ্লয়িরা বোঝে, এমপ্লয়িরা কিন্তু বোকা না, ওরা তো জানে আপনি কাজ করতেছেন, কোম্পানির প্রফিট বাড়তেছে, এটা আপনি বুঝবেন না? এটা তো কমন সেন্স। আপনাকে তো বোকা বানানোর কিছু নাই। আপনাকে তো যদি ভুলায় বেলায় বলে যে আপনার পারফরমেন্সের জন্য প্রফিট খুব একটা বাড়ে নাই, এটা তো মানে বোকা বানানোর কিছু নেই, তো আপনি তো বুঝবেন। তো আপনি যেহেতু বুঝবেন, আপনাকে যদি অনেস্টলি ঠিকঠাক মতো প্রফিট বা বোনাস দিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু মোটিভেটেড হবেন। ঠিক আছে, তো ম্যানেজার এক্সিকিউটিভরা এটা কিন্তু খুবই এক্সপেকটেশন মানে মেনটেন করে যে আমাকে প্রফিট দেওয়া হবে বা বোনাস দেওয়া হবে। ঠিক আছে, সো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি ঠিক আছে, সো সো বোনাস যে দিবেন, পারফরমেন্সের উপর বোনাস দেওয়া হবে বা কোম্পানির পারফরমেন্সের উপর প্রফিট শেয়ার করা হবে, ব্যাপারটা সবসময় রেলিভেন্ট নাও হতে পারে। ঠিক আছে, সো কোনো রকমের প্রফিট বাড়ায় দেওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না, বাংলাদেশে এটা খুব বেশি রেলিভেন্ট একটা বিষয়। ঠিক আছে, সো অনেকে এটা রিসার্চের ক্ষেত্রে প্রশ্ন করছে। সো আপনার আসলে কোশ্চেন করা উচিত কোম্পানির স্ট্র্যাটেজি কি। ঠিক আছে, সো হোয়াট ইজ দা ওভারঅল স্ট্র্যাটেজি অফ দ্য কোম্পানি। ঠিক আছে, সো ওটার সাথে রিলেট করা হচ্ছে গিয়ে, এটার পরে রিলেট করা হবে হচ্ছে গিয়ে আপনার হোয়াট আর দ্য সো আপনার, আমি কথার কথা বলি, এক্সাম্পল দিই। সো কোম্পানির অবজেক্টিভ ধরলাম, ওয়ালটনের কথা বলি। এখন ওয়ালটন ওদের স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে ওদের সেলস বাড়ানো। এখন সেলস বাড়ানো, এখন ওরা কিভাবে বাড়াবে? ওরা বাংলাদেশে তো মোটামুটি লেভেলে ওরা কিন্তু একটা রেপুটেশন ওরা স্ট্যান্ড মানে ঠিকঠাক করে নিছে, যে মানুষজনের মানে টাকা পয়সা কম থাকলে ওয়ালটন কিনে। বা আমরা যদি কোয়ালিটি কম্প্রোমাইজ করি আমাদের মানে ওয়েলথের সাথে, আমরা যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনতে চাই আমরা ওয়ালটন কিনি। ঠিক আছে, সো আমরা এভাবে চিন্তা করি। সো মানে মানুষজন চিন্তা করে যাদের ইনকাম লেভেল কম, গ্রামে গঞ্জে কিন্তু ওয়ালটনের ফ্রিজ একদম ভরা। মানে মানে গ্রামে ফ্রিজ বলতে ওয়ালটন, অথবা হচ্ছে আরো দুই একটা আছে মার্সেল, এবং আরো দুই একটা থাকতে পারে, মনে নেই। ঠিক আছে, সো আমি বলতেছি না প্রোডাক্টটা খারাপ, কিন্তু মানুষজন ওটা পছন্দ করে। ঠিক আছে, কারণ হচ্ছে দাম কম, সো মানুষজন ওটা কিনতেছে। সো আপনি বাংলাদেশের মানে একটা নির্দিষ্ট মার্কেট আপনি অলরেডি দখল করে ফেলছেন। সো আপনার
অন্য মার্কেট দখল করার জন্য, ধরেন হচ্ছে আপনার হাই এন্ডের মানুষ যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট কেনে, সো তাদের কাছে আপনি যদি ওয়ালটনের প্রোডাক্ট নিয়ে আপনি রিচ করতে চান, তখন আপনার স্ট্র্যাটেজি কি হবে? ঠিক আছে, সো আপনার স্ট্র্যাটেজিটা অবশ্যই হবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মতো। সো আপনার অবশ্যই স্মার্ট এবং মানে কি বলে ইনোভেটিভ প্রোডাক্ট, মডার্ন ডিজাইন নিয়ে আসতে হবে যেটা ইন্টারন্যাশনালি রিনাউন্ড আছে। ঠিক আছে, সো আপনার কোয়ালিটি অনেক বেটার করতে হবে। সো আপনার টার্গেট হচ্ছে গিয়ে আমি মার্কেটের ওয়েলদি মানুষজনের কাছে এটা রিচ করবে যাতে মানুষজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট না কিনে আপনার প্রোডাক্টটা কিনে। ঠিক আছে, ওয়ালটনটা কিনে যেটা দেশি ব্র্যান্ড। ঠিক আছে, সো এখন ওয়ালটন এটা করার জন্য কি করতে হবে? ওদেরকে রিসার্চ বেশি করতে হবে যে অন্যান্য brand কিভাবে আহ, মানুষজনকে ওদের প্রোডাক্টটা পছন্দ করাচ্ছে। ঠিক আছে, সো ওয়ালটনের আরো বেশি রিসার্চ করতে হবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাড়াতে হবে। সো এটার জন্য আপনার ওভারঅল স্ট্র্যাটেজিটা হবে হচ্ছে কি আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিটে আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি বাড়াতে হবে, এবং ওটা আপনি শর্ট টার্মে বাড়াবেন এবং এখানে আপনি এমপ্লয়ি নিয়োগ দিবেন। এর ফলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, কস্ট কমবে এবং প্রোডাক্টের কোয়ালিটি বাড়বে, বা কাস্টমার আপনি অন্য ধরনের কাস্টমার আপনি তখন রিটেন করতে পারবেন। So আপনি হয়তোবা মিডল ইনকাম লোকদের আপনি বেশি অ্যাকোয়ার করতেন, এখন হাই ইনকাম লোকদের আপনি এখন অ্যাকোয়ার করতে পারবেন। ঠিক আছে, সো এই বিষয়গুলো যখন এনশিওর করা হচ্ছে, সো আপনি লং টার্মে আপনি দেখতে যাবেন হচ্ছে কোম্পানিতে অনেকগুলো রিসার্চ এন্ড রিসার্চ ডিপার্টমেন্ট আছে, এবং ওখানে খুবই রেগুলার বেসিসে অনেক বেশি ইনভেস্টমেন্ট করা হচ্ছে এবং ভালো আউটপুট জেনারেট করা হচ্ছে। ঠিক আছে, সো ওটা বুঝে দেন আপনি লং টার্মে দেখবেন হচ্ছে গিয়ে আপনার আর্নিংসটা কোন সেগমেন্ট থেকে আসতেছে, সো কারা আপনার প্রোডাক্টটা বেশি কেনে। ঠিক আছে, সো এই বিষয়গুলো কিন্তু কোম্পানি ওয়াইজ স্ট্র্যাটেজি, মানে লং মানে কি বলে টপ ম্যানেজমেন্ট থেকে একটা স্ট্র্যাটেজি করে গোল ঠিক করা হচ্ছে, ওটার উপর বেস করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করতেছে ওই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে, সো আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয়তোবা শর্ট টার্মে কি বলে সাকসেসফুল হবে না, কিন্তু লং টার্মে কিন্তু সাকসেসফুল হবে। আপনি 2 বছর পর আজকে থেকে ঠিক করলেন আপনার স্ট্র্যাটেজি হচ্ছে এটা, সো 2 বছর পর আপনি দেখবেন যে আপনার রিসার্চ ডিপার্টমেন্টে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, কি পরিমাণ এমপ্লয় আছে, এবং তাদের আউটপুট কি, রিসার্চ আউটপুট কি, সেটা আপনি দেখতে চাইবেন। ঠিক আছে, সো আপনি তখন দেখলেন খুবই ভালো একটা আউটপুট, এবং কোম্পানি সেলস আপনি যে মার্কেটে করতে চাচ্ছিলেন সেটা আপনি করতে সামর্থ্য হয়েছেন। ঠিক আছে, সো আপনি সাকসেসফুল হয়েছেন। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার পারফরমেন্স আসলে আসলে ভালো এবং আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে এবং ঠিকঠাক মতো করা হয়েছে। ঠিক আছে, সো তখন আপনি যেটা করবেন এটার উপর বেস করে কম্পেনসেশন প্যাকেজটা আপনি ঠিক করে দিবেন। সো আপনার থাকবে হচ্ছে স্যালারি, শর্ট এন্ড লং টার্ম ইনসেনটিভস এন্ড বেনিফিটস। ঠিক আছে, সো এখানে আপনার অনেক কিছু আছে। So, তো আপনারা কি বুঝতেছেন? অনেক কথা বললাম কিন্তু। জি স্যার, জি বুঝতেছি। স্যার। গ্রেট। আগে ওয়ালটনের প্রোডাক্ট কিনতে মানুষজন ভয় পাইতো। আমি একজনের কাছে শুনছিলাম তার কি প্রোডাক্ট জানি বাস্ট হয়েছে, খুবই ভয় ছিল। মানে এই কথা শোনার পর তার এক বন্ধুর বাসায় এসি ছিল, সে আর এসি ছাড়েই না যে কোনোদিন যদি বাস্ট হয়। So, বুঝছেন অবস্থা, মানে কি পরিমাণ বাজে একটা রেপুটেশন হয়ে গেছিল। বাট এখন অনেক ইমপ্রুভ করছে ওরা, কি বলে ওরা কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। মানে চেষ্টা করতেছে, সফল হয়েছে ব্যাপারটা আমি বলতেছি না। ঠিক আছে, So, চেষ্টা করতেছে। বাংলাদেশি ব্র্যান্ড, উই হ্যাভ টু রেসপেক্ট দেম। আমাদের এক্সপোর্ট যদি বাড়ে এটা তো ভালো। ঠিক আছে, So, বাইরের মানুষজন যদি আমাদের প্রোডাক্ট কিনে, ইটস এ গুড থিং, সো নট এ ব্যাড থিং, এনকারেজ করাই যায়। সো আপনার ক্রাইটেরিয়া কি, কিছু কিছু এখানে বলা আছে। আমি তো অলরেডি এক্সাম্পল দিছি। সো বইতেও কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে কি, ধরেন ফাইনান্সিয়াল পারফরমেন্স,
এমপ্লয়ি প্রোডাক্টিভিটি মেজার্স, কাস্টমার স্যাটিসফ্যাকশন, সার্ভিস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন কাস্টমাররা যদি স্যাটিসফাইড হয়, ইটস এ গুড থিং। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজি মোটামুটি ঠিক আছে। আপনি কোয়ালিটি ইমপ্রুভ করতে চাইছেন, আপনার কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। এমপ্লয়ি মোরালের বিষয়টা ঠিক আছে। সো এই একটা কোম্পানিরই ধরলাম ওয়ালটনের কথাই যদি বলি, এরাও করোনার সময় এরা অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ ফাইল দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, ওরা করোনার সময় ওদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ওরা ধুমধাম এমপ্লয়ি স্যাক করতো আর কি, ঠিক আছে। সো ফ্যাক্টরি থেকে অনেক ফায়ার করা হতো। এগুলো ওপেন সিক্রেট, মানে মানে সিক্রেট বাট মানে যারা এমপ্লয় ওরা তো জানে, ঠিক আছে। তো আমিও শুনছি। তো ফায়ার করা হতো, এটা কিন্তু মানে গুড সাইন না। যে এমপ্লয়িরা আপনার সাথে বছরের পর বছর আছে, আপনার কাজে হেল্প করতেছে, সো তাদেরকে আপনার কঠিন সময় অবশ্যই রেসপেক্ট করা উচিত, ঠিক আছে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনার এমপ্লয়িরা স্যাটিসফাইড কিনা, ঠিক আছে। সো আপনি এর আগেও মানে কোন এক চ্যাপ্টারে বলতেছিলাম, সো ইন্টারন্যাশনাল ভালো ভালো কোম্পানিরা প্রত্যেকটা এমপ্লয়কে ওরা রেসপেক্ট করে, ঠিক আছে। একটা মানে ক্লার্ক থেকে শুরু করে হাই এন্ডের এমপ্লয়ি, কাস্টমার, সবার ওপিনিয়ন কিন্তু রেসপেক্ট করে। সবাই যাতে স্যাটিসফাইড হয় ওটা ওরা এনশিওর করে। এবং কোনো এমপ্লয়ের কারণে যদি আরেকজন ক্লার্কও যদি ডিস্যাটিসফাইড হয়, ওরা কিন্তু এটার এগেনস্ট অ্যাকশন নেয়, ঠিক আছে। সো গুড গুড ক্রাইটেরিয়া হতে পারে। সো এই যে শর্ট টার্ম ইনসেনটিভস এন্ড অ্যানুয়াল বোনাস, এটা বাংলাদেশের সাথে অনেক বেশি রেলেভেন্ট। কারণ হচ্ছে বাংলাদেশে যারাই বোনাস দেয়, ওরা দেখা যায় হচ্ছে গিয়ে বছর শেষে দেখে যে কোম্পানির প্রফিট হয়েছে কিনা, বা প্রফিট এই বেঞ্চমার্ক অনুযায়ী এত পরিমাণ হয়েছে কিনা, ঠিক আছে। সো ওটা যদি হয়, তখন ওরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সবাইকে বোনাস দিয়ে দেয়, ঠিক আছে। ওরা এত কঠিন হিসাব করে না যে আহ, এ এমপ্লয় অনেক বেশি রোল রাখছে কিনা, ওরা কোম্পানির প্রফিট হয়েছে দিয়ে দেয়, ঠিক আছে। সো এটা হয়ে গেল হচ্ছে অ্যানুয়াল একটা বোনাস, যাতে করে এমপ্লয়িরা মোটিভেট হয়। এটাকে শর্ট টার্মই বলতেছে মনে হয়, ঠিক আছে। So, 1 বছর বা 6 মাসের পারফরমেন্সের উপর বেস করে। সো এটা শর্ট টার্মই বলা যায়, কারণ 1 বছর আপনার এটা লং টার্ম কিছু না। সো আপনি 6 মাসে বা 1 বছরে আপনি কিন্তু চাইলে কস্ট কমায় আপনি কিন্তু প্রফিট বাড়ায় দেখাইতে পারেন, ঠিক আছে। সো এটা কঠিন কিছু না। সো এখানে আপনার আহ, 3টা বিষয় হচ্ছে আপনার কি বলে, 3 ফ্যাক্টরস, ওয়ান্স বোনাস, হচ্ছে এলিজিবিলিটি, এটা হচ্ছে ফান্ড সাইজ, হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, ঠিক আছে। সো এখানে আপনার এলিজিবিলিটির একটা বিষয় আছে। সো এলিজিবিলিটি মানে আপনি বুঝতেই পারতেছেন, আপনার জব ডেজিগনেশনটা অবশ্যই ভালো একটা স্ট্যান্ডার্ডে হতে হবে। আপনি যদি হন হচ্ছে গিয়ে মানে পিএস টাইপের, মানে আপনি সেক্রেটারি অথবা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টাইপের, আপনার তো খুব একটা মানে অফিসের প্রফিট, মানে প্রফিট বাড়াতে তো আপনার খুব বেশি ভূমিকা নাই। সো আপনার বোনাস পাওয়াটা কিন্তু মানে লজিক্যাল না। সো যারা অফিসার লেভেলে আছে এবং হচ্ছে যারা ভালো ভালো ডেজিগনেশন আছে, মিড লেভেল এক্সিকিউটিভ লেভেলে যারা আছে, তারা আর কি বোনাসটা পাবে, এটাই কিন্তু লজিক্যাল বা রেলিভেন্ট, ঠিক আছে। ওদের মধ্যে আবার কিছু এমপ্লয়ি হয়তো বা কাজ করে না, ওদেরকে হয়তো বা তাও দিয়ে দেওয়া হয়। কিন্তু যারা একদম এলিজিবল তাদেরকে আর কি এই বিষয়গুলো কিন্তু মানে বোনাস গুলো দেওয়া হয়। সো স্যালারি গ্রেড কোনটা ওটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। স্যালারি গ্রেড অথবা রেঞ্জ এটা, ঠিক আছে। সো টাইটেল বা রিপোর্টিং রিলেশনশিপ, ঠিক আছে। সো আপনি এমপ্লয় হিসেবে কাজ করছেন, আপনার সুপারভাইজার হয়তো বা ক্রেডিট নিছে বা সে হয়তো বা লিড দিছে, সো আপনারা দুইজনই পাবেন। সো ধরে নেওয়া হচ্ছে সেও লিড দিছে এবং আপনি কাজ করছেন, সো দুইজন মিলেই হচ্ছে, ঠিক আছে। সো দুইজনই পাবেন। সো অফিসার স্ট্যাটাস যদি হয়, কথার কথা আমি জানি না কারা কারা পাচ্ছে আলটিমেটলি। সো কম্পেনসেশন কমিটি অ্যাপ্রুভাল,
আচ্ছা, কম্পেনসেশন যে কমিটি থাকে বা এইচআর ডিপার্টমেন্টে যে কমিটি থাকে তারা হয়তো অ্যাপ্রুভ করতে হবে তাদের বিষয়টা। সো এই বিষয়ের উপর বেস করে কিন্তু আপনি বোনাস গুলো পাবেন, ঠিক আছে। So, এরপরে হচ্ছে কি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি ফান্ড সাইজ। সো কোম্পানির ফান্ড অবশ্যই থাকতে হবে যাতে করে বোনাসটা দেওয়া যায়, ঠিক আছে। সো আপনার ব্যাপারটা যদি এরকম হয়, আপনার বাকিতে বিক্রি বেশি হয়েছে এর কারণে প্রফিট বেড়ে গেছে, আপনার এখন ক্যাশ নাই, আপনার ক্যাশ তো দেওয়া যাচ্ছে না, তাই না? সো এটা কিন্তু একটা প্রবলেম। সো অবশ্যই মানে কোম্পানি ওয়াইজ কিন্তু এক একটা ক্রাইটেরিয়া থাকে যে এরকম হলে বা আপনার ইনভেস্টমেন্ট এত টাকা হওয়ার পরে যদি প্রফিট ক্যাশ বাঁচে তখন হচ্ছে এমপ্লয়ীদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এক একটা কোম্পানিতে এক এক ক্রাইটেরিয়া কিন্তু সেট করা থাকে। ফর এক্সাম্পল, এখানে ধরেন এখানে আপনাদের বইতে বলা আছে এটা হচ্ছে 12% অফ নেট ইনকাম উইল বি গিভেন অ্যাজ ইনসেন্টিভ আফটার ডিডাক্টিং 6% অফ নেট ক্যাপিটাল, ঠিক আছে। সো তো ব্যাপারটা হচ্ছে কি আপনার এরকম হতে পারে যে আপনার কি বলে আপনার আর্নিংস এর কিছু পোর্শন আপনার যদি হয় আপনার ইনভেস্টমেন্ট করা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো গ্রোথ কোম্পানির ব্যাপারে আপনারা শুনছেন, আপনারা পড়ছেন, ভ্যালুয়েশন করছে বা পড়তেছেন। সো তাদের কাজ হচ্ছে গিয়ে প্রত্যেক বছরই গ্রোথ অপরচুনিটিতে ইনভেস্টমেন্ট করা। নতুন প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেখানে আমরা লং টার্মে প্রফিট পাবো, ঠিক আছে। সো ওরকম ইনভেস্টমেন্ট অপরচুনিটিতে যদি আমি ইনভেস্ট করতে পারি, তো আমি অবশ্যই ইনভেস্টমেন্ট করব। আমার এই বছর লাভ চলে আসছে বলে আমি লাভটা নিয়ে নিলাম, কিন্তু লং টার্মের কথা আমি চিন্তা করলাম না, তখন কিন্তু প্রবলেম। আমি জাস্ট বোনাস দিয়ে দিলাম, তখন কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় না। আমাদের প্রথমে অবজেক্টিভ হবে হচ্ছে গিয়ে গ্রোথ অপরচুনিটি যদি থাকে সেখানে ইনভেস্টমেন্ট করব। তারপরে যদি আমার নেট প্রফিট থাকে রিটেন আর্নিংস এর, তখন আমি ওটার একটা ডেফিনিট পার্সেন্টেজ আমি বোনাস বা ইনসেন্টিভ আকারে দিব, ঠিক আছে। তো এক এক কোম্পানিতে এক একটা অবশ্যই ক্রাইটেরিয়া অথবা কোনো স্ট্যান্ডার্ড বলা থাকে, ঠিক আছে। আমি জাস্ট কথার কথা এটা লিখলাম, এক এক কোম্পানিতে এক এক রকম স্ট্যান্ডার্ড থাকে। সো ওটা এনশিওর করার পরে কিন্তু আপনার বোনাসটা দেওয়া হয়, ঠিক আছে। সো ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডস সো ইন্ডিভিজুয়াল লেভেলে আপনার পারফরমেন্স কেমন মানে বুঝতেই পারতেছেন। ইন্ডিভিজুয়াল লেভেল পারফরমেন্স আপনারা চ্যাট বক্সে আপনাদের রোলটা জাস্ট লিখে দিবেন, ঠিক আছে। জাস্ট রোলটা, নাথিং এলস। স্যার সেকশন লেখা লাগবে না? লাগবে না, ওটা আমি বের করে নেব। সো আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে আপনার পারফরমেন্সের উপর বেস করে আপনি যে অ্যাওয়ার্ড পাবেন বা আপনাকে যে বোনাস দেওয়া হবে, সো সেটা আগে থেকে প্রি ডিটারমাইন্ড। কিন্তু প্রি ডিটারমাইন্ড হবে বেসড অন হচ্ছে গিয়ে আপনি কোন টার্গেট আপনি মিট করছেন, ঠিক আছে। সো মিটিং পারফরমেন্স স্ট্যান্ডার্ড, পারফরমেন্স স্ট্যান্ডার্ড এটা অবশ্যই পার্সোনাল লেভেলেও হবে, কোম্পানি লেভেলেও হবে, ঠিক আছে। সো আপনার কোম্পানির ইপিএস বাড়ছে বা প্রফিট বাড়ছে বা রেভিনিউ বাড়তেছে, সেটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম আপনি কতটুকু হেল্প করছেন এই টার্গেটটা রিচ করতে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুঁজে বের করা খুব কঠিন কিছু না। সো আপনি রিসার্চ করছেন, আপনি ইনভেস্টমেন্ট অপরচুনিটির কথা বলছেন সবাইকে, ওটার উপর বেস করে কোম্পানি ইনভেস্টমেন্ট করছে। সো এটা তো
বোঝাটা খুব কঠিন কিছু না। সো আপনার রিসার্চের কারণে ইনভেস্টমেন্ট করা হয়েছে, ওখান থেকে 1.5 কোটি টাকা লাভ করা হয়েছে, ঠিক আছে? সো আপনি 1.5 কোটির সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো এটার কারণে মানে আপনার যে পারফরমেন্স ভালো হয়েছে, আপনার রিসার্চ ভালো, এটা তো বোঝাটা কঠিন কিছু না, ঠিক আছে? সো আপনার এখানে বোঝা যেতে পারে সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেটস, যে বলে দিছে আপনারা এই মেট্রিক গুলো জানেন, রেভিনিউ গ্রোথ, ঠিক আছে? সো ইপিএস এগুলো হতে পারে। সো ক্লাস না শেষ করে মানুষজন চলে যাচ্ছে, এটা হচ্ছে আনপ্রফেশনাল কাজ করুন, বুঝছেন? তো আপনারা এখন ম্যাচিউরড হচ্ছেন, আপনাদের কোনো শাস্তি দেওয়ার বয়স না, এই প্রফেশনালিজমটা রাখতে হবে। আপনাদের সুবিধা দিচ্ছি বলে আপনি পালাই যাবেন, সেটা করা উচিত না। আচ্ছা, যাই হোক, পারফরমেন্স ম্যানেজার্স পারফরমেন্স, ঠিক আছে? সো এখানে একটা বিষয় আছে। সো আপনি কিন্তু সবাইকে সব ধরনের পারফরমেন্স বোনাস দিতে পারবেন না, ঠিক আছে? ব্যাপারটা এরকম, ধরেন আপনি এমপ্লয়ি লেভেলে আপনি কিছু বোনাস দিলেন, ঠিক আছে? সো এমপ্লয়ি লেভেলে বোনাস দেওয়া হচ্ছে, আবার কর্পোরেট পারফরমেন্স লেভেলেও বোনাস দেওয়া হচ্ছে। তো আপনি চিন্তা করে দেখেন, আপনার বেতন হয়তো 50,000 টাকা, আপনাকে বছরে বছর শেষে আপনাকে 1 লাখ টাকা বোনাস দেওয়া হলো, ঠিক আছে? সো এটা ইটস মানে লজিক্যাল থিং। এখন আপনার কোম্পানি লেভেলে চিন্তা করেন, কোম্পানি হচ্ছে 100 কোটি টাকার কোম্পানি। সো আপনি, না, 100 কোটি টাকা ধরলাম লাভ করছেন আপনি বছরে, কথার কথা, ঠিক আছে? তো আপনাকে কি এখন মানে 50 লাখ টাকা বোনাস দেয়, এটা কি আপনার সাথে যায়? আপনার সাথে তো যায় না। তো আপনার স্যালারি হচ্ছে 50,000, আপনাকে বছর শেষে 1 লাখ টাকা, এটা আপনার পার্সোনাল লেভেলে একটা বোনাস দেওয়া হচ্ছে আপনার পারফরমেন্সের উপর বেস করে, এটা ঠিক আছে। কিন্তু মানে কোটি কোটি টাকা লাভ হচ্ছে, এটার কারণে আপনাকে 50 লাখ টাকা বোনাস দিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সো আপনার অবশ্যই চিন্তা করতে হবে কর্পোরেট লেভেল বোনাসটা, এটা মোটামুটি টপ লেভেল এক্সিকিউটিভদের কাছেই যায়, বা টপ লেভেল এক্সিকিউটিভস অথবা ম্যানেজমেন্ট, ঠিক আছে? সো তাদের কাছেই বেসিক্যালি যায়। আর এমপ্লয়ি লেভেল হচ্ছে গিয়ে ধরেন বোনাসটা তারা পার্সোনাল পারফরমেন্স এটার কারণে পায়। এটা হচ্ছে ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে এক একটা ডিপার্টমেন্ট বা এক একটা টিম তারা কিন্তু ভাগ করে নেয়, ঠিক আছে? সো ডিপার্টমেন্ট এমপ্লয়িজ। তো আপনি চিন্তা করে দেখেন, সো আলটিমেটলি আপনি রিসার্চ করছেন, আমি কথার কথা ওই এক্সাম্পলটা ধরেই আমি নিয়ে আসতেছি, আপনি রিসার্চ করছেন, এটার কারণে কোম্পানি ইনভেস্টমেন্ট করছে, তারপরে প্রফিট আর্ন করছে, ঠিক আছে? সো আপনি ক্রোনোলজিক্যালি চিন্তা করেন, কিন্তু আপনি যখন রিসার্চ করছিলেন, আপনি কিন্তু ওই কঠিন ডিসিশনটা নিবেন না যে আমি কোম্পানির হয়ে ইনভেস্টমেন্টটা করব। কারণ যদি লস হয়, আপনি তো 100% কখনো শিওর না যে এখানে আপনার প্রফিট হবে, তাই না? সো আপনি রিসার্চ করছেন, আপনি আপনার এন্ড থেকে আপনি কনফিডেন্ট, কিন্তু ডিসিশন কিন্তু নেয় টপ লেভেল এক্সিকিউটিভই, ঠিক আছে? সো চিফ ইনভেস্টমেন্ট অফিসার বা চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও, ওরাই কিন্তু আলটিমেটলি কঠিন ডিসিশন গুলো নিচ্ছে। ওদের কাজটা আহ, অনেকটা সাবজেক্টিভ এবং অনেক কঠিন, ঠিক আছে? সো ওরা অনেক কঠিন কাজটা করতেছে, এবং কর্পোরেট লেভেলে যে পারফরমেন্স বোনাস ওদের পাওয়াটাই কিন্তু অনেক বেশি যৌক্তিক। কারণ আপনার এন্ড থেকে কিন্তু আপনার কাজটা কঠিন হলেও আপনি কিন্তু অনেক সেন্সিটিভ ডিসিশন কিন্তু আপনি নেন না, ঠিক আছে? সো লজিক্যালি চিন্তা করলে, রেশনালি চিন্তা করলে এমপ্লয় লেভেলে কিন্তু কর্পোরেট লেভেলের বড় বড় বোনাস কিন্তু পাওয়াটাও কিন্তু লজিক্যাল। কিন্তু হ্যাঁ, তারপরও অনেক সময় ইনফ্লুয়েন্স করার একটা বিষয় আছে। সো ইনফ্লুয়েন্স করলে আপনি অবশ্যই আপনারও বোনাস পাওয়া লজিক্যাল, ঠিক আছে? সো এরপরে আসতেছে হচ্ছে লং টার্ম ইনসেনটিভ, ঠিক আছে? সো আপনার এরকম যদি হয়, আপনার এই বছর আপনি বোনাস পাবেন, এটার আশায় আপনি যেটা করলেন, কোম্পানিতে ইনফ্লুয়েন্স করলেন যে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স আপনি কমাই দিবেন, ঠিক আছে? সো এটা কিন্তু একটা প্রবলেম, তাই না? সো আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স আপনি কমাই দিতে পারেন না, বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আপনি কমাই দিতে পারেন না, ঠিক আছে? সো এটা করলে যেটা হবে, বা প্রমোশনাল এক্সপেন্স, এটা আপনি যদি কমায় দেন তখন আপনার প্রফিটটা কমে যাচ্ছে, মানে সরি, প্রফিটটা শর্ট টার্মে বাড়তেছে এটার কারণে, শর্ট টার্ম প্রফিট বাড়তেছে, বাট লং টার্মে কি হচ্ছে?
কিছু বললে বলেন, না হলে মিউট করেন। আপনার লং টার্ম প্রফিট কিন্তু কমে যাচ্ছে, সো এটা কিন্তু একটা প্রবলেম। সো আপনি শর্ট টার্ম ইনসেনটিভ পাওয়ার জন্য লং টার্ম পার্সপেক্টিভ আপনি কিন্তু কমায় ফেলতে পারেন, ঠিক আছে। সো এখানে আপনার কিন্তু কিছু মেট্রিক আপনার রাখতে হবে। সো এই পটেনশিয়াল প্রবলেম দূর করার জন্য, প্রবলেম বা লিমিটেশন রিডিউস করার জন্য কিছু কাজ কাজ করা যেতে পারে। আচ্ছা, রিডিউস না লিখে রিডাকশন লিখি। সো আপনার কিছু আহ কি বলে, কিছু মেট্রিক রাখা যাইতে পারে, সো কিছু ক্রাইটেরিয়া রাখা যেতে পারে। সো ক্রাইটেরিয়া গুলো কি কি? তো আপনার অবশ্যই হচ্ছে গিয়ে R&D স্পেন্ডিং বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্পেন্ডিং এটা এত পরিমাণ হবে, ঠিক আছে। আপনার রেভিনিউ এত পার্সেন্টেজ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আপনার ইনভেস্টমেন্ট যাবে। আপনার রেভিনিউ গ্রোথ থাকতে হবে, ঠিক আছে। সো বছর বছর, গত 5 বছর ধরে আপনার রেভিনিউ গ্রোথ ঠিকঠাক থাকবে, এটা কিন্তু এনশিওর করতে হবে, ঠিক আছে। এবং এরপরে দেখা হলো আপনার নেট ইনকাম অথবা ইপিএস ঠিকঠাক মতো আছে কিনা, ঠিক আছে। জাস্ট নেট ইনকাম অথবা ইপিএস আছে, এটার উপর বেস করে আপনাকে বোনাস দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক না। সো আপনার অবশ্যই কর্পোরেট লেভেলে কিছু স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন অথবা মেট্রিক থাকতে হবে, প্যারামিটার থাকতে হবে, যেটার উপর বেস করে বোনাস দেওয়ার ডিসিশনটা নেওয়া হবে, ঠিক আছে। সো সো আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে হয়তো বা কিছু ইনভেস্টমেন্ট আপনি রাখলেন, সেলস এর এত পার্সেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট করা হলো, আপনার 5 বছর ধরে 10% করে রেভিনিউ গ্রোথ হচ্ছে, সেটাও দেখা হলো, ঠিক আছে। সো এরপরে আরেকটা কি হতে পারে, সো আপনার প্রফিট বাড়তেছে, ইটস এ গুড থিং, কিন্তু আপনার ইন্ডাস্ট্রির পারফরমেন্স অনুযায়ী আপনারটা খুব বেশি বাড়তেছে না। সো এখানে এক্সাম্পল বলা আছে, সো ইন্ডাস্ট্রিতে বাড়ছে হচ্ছে 10%, এখন কোম্পানি পারফরমেন্স হচ্ছে গিয়ে 2% ইনক্রিজ। তো আপনি তো বলতেই পারেন, হ্যাঁ আমার কোম্পানির পারফরমেন্স বাড়ছে, তো আমাকে বোনাস দেন। কিন্তু ইন্ডাস্ট্রি তো অনেক কোম্পানি, সব কোম্পানি মিলে এভারেজে যদি 10% বাড়ে, আপনি বাড়াইছেন 2%, এটা একটা প্রবলেম না? আপনার পারফরমেন্স কিন্তু এত ভালো না, তাই না? সো ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করতে হবে। আবার উল্টাটা হতে পারে, সো সবাই লস করছে কিন্তু আপনি 2% ইনক্রিজ করছেন, তো আপনার পারফরমেন্স খুবই ভালো, তো তখন কিন্তু আপনি ডিজার্ভ করেন যে আপনাকে কিছু বোনাস দেওয়া হলো, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা মিস করে গেছে, সেটা হচ্ছে স্টক অপশনস। প্রবলেমে পরে বলি। আচ্ছা, এটা হচ্ছে স্টক অপশন। তো স্টক অপশন মানে আপনারা জানেন? আপনাদের জানানো হয়েছে কোনো কোর্সে? স্যার ক্লিয়ারলি জানি না, বাট আমার জানা মতে স্যার আপনার এমপ্লয়ীদের একটা মানে স্টক দেওয়া হয়, যে আপনার নাম্বার পরিমাণ স্টক যদি আপনার পারফরমেন্স ভালো থাকে এই পরিমাণ স্টক থাকবে। আর বছর শেষে সম্ভবত এটা আবার ওই যে বাজার মূল্যে এমপ্লয়ীদের থেকে কিনে নেওয়া হয়। স্যার ইসব বলে এটাকে আই থিঙ্ক। হুম, আপনারা একটা বলতেছেন, ঠিক আছে। আপনাকে অপশন দেওয়া হলো বা আপনাকে কিছু রাইট দেওয়া হলো টু পারচেজ সাম শেয়ারস। ধরলাম 5,000 শেয়ারস অফ দ্য কোম্পানি টু বাই অ্যাট টুডেজ মার্কেট প্রাইস, ঠিক আছে। সো আমি সহজভাবে বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। সো আপনি একদম ফর্মালি যদি ম্যাথ করাতে চান হয়তো বা একটু মিসম্যাচ পাবেন, বাট আমি সহজভাবে বোঝাচ্ছি যাতে কনসেপ্ট আপনি বোঝেন। সো আজকে আপনার মার্কেট প্রাইস ধরলাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে। সো আপনাকে কি সুবিধা দেওয়া হলো, আপনি 1 বছর পর, আফটার 1 ইয়ার অথবা হচ্ছে গিয়ে অর 5 ইয়ার, ঠিক আছে। সো এটা কন্ট্রাকচুয়াল। সো আপনার 1 বছর পর অথবা 5 বছর পর আপনি কোম্পানির 5,000 শেয়ার কিনতে পারবেন আজকের মার্কেট প্রাইস অনুযায়ী, মানে 10 টাকা করে, ঠিক আছে। সো সো আপনার লাভ হবে কিভাবে বলেন তো? আপনার মার্কেট কি বলে, আপনার যদি কোম্পানির শেয়ারের দাম অনেক বেশি বেড়ে যায়, তখন আপনার লাভ হবে। কিভাবে লাভ হবে? ধরলাম আফটার 1 ইয়ার কোম্পানির শেয়ার প্রাইস রিচেস 100, আপনার আজকের দাম আছে হচ্ছে 10 টাকা, 1 বছর পর কোম্পানির শেয়ারের দাম হয়ে গেল 100 টাকা, ঠিক আছে। সো আপনার রাইট আছে হচ্ছে 1 বছর পর কোম্পানির 5,000 শেয়ারটা আপনার 10 টাকা কেনা। সো আপনি মার্কেটে দেখলেন কোম্পানির শেয়ার চলে গেছে 100 টাকায়, তখন আপনি কি করবেন? কি করবেন আপনি?
স্যার শেয়ার কিনে বিক্রি করে দেবো 2 দিন পরে। হ্যাঁ 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 হ্যাঁ, ইউ উইল বাই অ্যাট 10, কারণ আপনাকে এই সুযোগ দেওয়া হয়েছে আপনি 10 টাকায় কিনবেন এবং সেল অ্যাট 100। সো ইনস্ট্যান্ট আপনার 90 টাকা লাভ হচ্ছে পার শেয়ার, ঠিক আছে? সো অনেক বড় লাভ। সো এত ভালো একটা ইনসেনটিভ মানে আপনাকে যদি দেয়া হয়, এটার কারণে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে কোম্পানির পারফরমেন্স যাতে ভালো হয় এবং শেয়ার প্রাইস যাতে বাড়ে, তাই না? সেটা আপনি চেষ্টা করেন, ঠিক আছে? সো এটা যদি করতে পারেন তখন আপনার কিন্তু পার্সোনাল লেভেল আপনি বিশাল বড় লাভ করতে পারবেন। এই জন্য ভালো ভালো কোম্পানিরা কিন্তু এই ধরনের স্টক অপশন দিয়ে রাখে। সো এমএনসি গুলা বলেন এবং বাইরের সব ভালো ভালো কোম্পানিরা কিন্তু এই স্টক অপশনটা দিয়ে রাখে, যাতে করে এমপ্লয়ার অনেক বেশি মোটিভেটেড হয় এবং এইটা করে কিন্তু অনেকে অনেক বড় লোক হয়ে গেছে, ঠিক আছে? সো তো 5,000 আরো বেশি হতে পারে, ঠিক আছে? সো এমনও হতে পারে যত খুশি আপনি কিনতে পারেন। So, এটাও থাকতে পারে, আমি জানি না, এটা কন্টেক্সচুয়াল। সো এরকম সিনারি যদি দেওয়া হয় আপনি কিন্তু অনেক বেশি কাজ করবেন, অনেক বেশি মোটিভেটেড হবেন এবং আপনার পার্সোনাল লেভেলে আপনার লাভ করার একটা প্রবণতা থাকে। কিন্তু একটা সমস্যা আছে। প্রবলেম কি, এট এনি কস্ট আপনি শেয়ার প্রাইস বাড়াতে যাবেন। আপনি ওই যে বললাম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমাই দিলেন বা আপনি কোনো ম্যানিপুলেশন করলেন, ঠিক আছে, ইনভেস্টমেন্ট কমাই দিলেন, এটা কিন্তু প্রবলেম। ইনভেস্টমেন্ট কমাই দিলেন মানে হচ্ছে আপনার লাভ বাড়ানো দেখাইতে পারবেন আপনি, আপনার প্রফিট বেড়ে যাচ্ছে কারণ আপনি কস্ট কমাই দিচ্ছেন, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আপনি কমাই দিচ্ছেন। এটা যদি কমায় ফেলেন তখন আপনার লাভ বেশি, সো তখন আপনি বোনাস পাবেন। সো এটা কিন্তু প্রবলেম, ঠিক আছে? সো ইপিএস কি বলে, শেয়ার প্রাইস কোন রকমে বাড়ানো কিন্তু ভালো না, লং টার্মে কিন্তু কমে যায়। সো আপনি জাস্ট 1 বছরের জন্য শেয়ার প্রাইসটা বাড়ানোর জন্য চেষ্টা করলেন, ইপিএস যাতে অনেক বেশি বেড়ে যায়। শেয়ার প্রাইস 100-তে চলে গেল, আপনি 10 টাকা কিনে 100 টাকা বিক্রি করে দিলেন এবং পরের বছর শেয়ার প্রাইস আবার কমে গেল। আপনি বড়লোক হইলেন কিন্তু কোম্পানির বিপদ হয়ে গেল, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কিছু মেজারমেন্ট অবশ্যই থাকা উচিত, কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত, ঠিক আছে? সো লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার টিম অ্যান্ড অর্গানাইজেশন ওয়াইড ইনসেনটিভ প্ল্যান, ঠিক আছে? এটার সমস্যা আপনারা খুব বেশি ফেস করেন। এই যে আপনারা যখন গ্রুপে কাজ করেন, আপনার গ্রুপের প্রেজেন্টেশনের জন্য সবাইকে যদি একই মার্কস দেওয়া হয়, সো যে সবচেয়ে বেশি কাজ করছে ওনারা একটু স্যাড হয়ে যান, স্বাভাবিক না? ফ্রি রাইডাররা কোনো কাজ না করে মার্কস পেয়ে গেছে, এটা কিন্তু কোম্পানি লেভেলেও হয়। তো আপনারা যেটা ফেস করেন কোম্পানি লেভেলে ফেস করবেন। তো আপনারা গ্রুপে কাজ করবেন, 2-1 জন এমপ্লয়ি কাজই করবে না কিন্তু তারা হচ্ছে গিয়ে একটা বোনাস বা ইনসেনটিভ নিয়ে যাবে, ঠিক আছে? সো এটা করলে কি হবে, যারা কাজ বেশি করেন ওরা ডিমোটিভেটেড হবেন, তাই না? এটা কিন্তু একটা বড় সমস্যা। সো এটার ক্ষেত্রে এই ফ্রি রাইডাররা যাতে সব সময় বেনিফিটেড না হয়, তাতে করে এখানে আপনার কম্পেনসেশন প্ল্যানটা একটু চেঞ্জ করে অনেক সময়, ঠিক আছে? সো সবসময় যে আপনার টিমের পারফরমেন্স ভালো, সো আপনি ফিনান্স ডিপার্টমেন্ট মানে কোম্পানিতে ফিনান্স ডিপার্টমেন্ট আছে বা রিসার্চ ডিপার্টমেন্ট আছে, সো ওরা অ্যাজ এ টিম ভালো করছে মানে সবাইকে যে বোনাস দিতে হবে, সো একটা ডেফিনিট পার্সেন্টেজ দেওয়া উচিত, কিন্তু কিছু কিছু বিষয়ে যে সবচেয়ে ভালো পারফরমেন্স করছে তাকেও কিন্তু দেওয়া উচিত, ঠিক আছে? সো এখানে একটা ওয়ে বলছে ফ্রি রাইডারদের ঝামেলা এড়ানোর জন্য। সো এখানে কিছু প্রোডাক্টিভিটি মেজার্স যদি দিয়ে দেয়, সো মেজারমেন্ট বা বেঞ্চমার্ক, ঠিক আছে? সো এমন টাইট একটা বেঞ্চমার্ক দিয়ে দিল যাতে করে 10 জন আছেন গ্রুপ মেম্বার বা টিম মেম্বার, 10 জনের একজনও যদি আপনার পারফরমেন্স একটু কম করেন, কম খাটেন, মানে হচ্ছে কি, ধরলাম কথার কথা, আপনারা রিপোর্ট বানাতে যে এফিশিয়েন্ট লোক উনি হচ্ছে 10 দিন সময় নেন। সো আপনি যদি 10 দিন সময় নেন তাহলে আপনি মাসে কয়টা রিপোর্ট বানাতে পারবেন একজন? স্যার 3টা বানানোর কথা। 3টা বানানোর কথা। সো আপনি সবাই মানে 10 দিন করে একটা করে রিপোর্ট বানাবেন, সবাই মাসে 3টা রিপোর্ট বানাবেন। টিমে আছে 10 জন, ঠিক আছে? সো 10 জন 3টা করে বানালে আপনার হয় হচ্ছে 30টা রিপোর্ট, তাই না? জি স্যার। কথার কথা। সো একজন মেম্বার যদি বা একজন টিম মেম্বার যদি কম কাজ করে, সো সে কম রিপোর্ট বানাবে। সো দেখা গেল আপনাদের টোটাল রিপোর্ট হয়েছে হচ্ছে কি 27টা। সো বাকি 3টা গেল কই, আইডেন্টিফাই করা সহজ না। সো
ধরলাম 2 বা 3 জন এমপ্লয়ি কাজ কম করছে, তাদের এফোর্টের কারণে তারা দেরিতে আসছে, আগে গিয়ে চলে গেছে, কাজ কম করছে, সময় বেশি নিচ্ছে, তাদের কারণে আপনার কাজ প্রোডাক্টিভিটি কমে গেছে। সো বোনাসটা এভাবে দেওয়া হয়, আপনারা সবাই যদি 30টা রিপোর্টই বানান, দেন ইউ গেট দ্য বোনাস। ঠিক আছে, কথার কথা বল, এটা সুবিধা। যারা একটু অলস প্রকৃতির তাদের ক্ষেত্রে মানে কাজ বের করে নিয়ে আসাটা এটা একটু সহজ। সবাই তাকে ব্লেম করবে যে হ্যাঁ তুমি কিন্তু কাজ স্যার করো নাই। ওই 2 জনের জন্য তো বাকিরাও পাইলো না। হ্যাঁ, সো সবাই তাকে ব্লেম করবে এবং ওরা বুঝতে পারবে যে আমার কারণে কেউ পেলো না, বুঝছেন? সো যাদেরকে জোর করে কাজ করানো আর কি, বুঝছেন? একটু ওয়েট করেন, আজানটা শেষ হোক। হ্যাঁ, আপনি যে বিষয়টা বললেন এটা সমস্যা আছে, আবার কিছু মানুষ আছে যে বোনাস মানে পেতেই আগ্রহী না। তো আপনি তাকে ব্লেম করেন, গালি দেন, সে কেয়ারই করে না, বুঝছেন? এরকম মানুষ আছে, হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত। তো এরকম সিচুয়েশনে 2-1 জনের জন্য কেউই বোনাস পাবে না, সো এটা একটা প্রবলেম। সো এই প্রবলেম এড়ানোর জন্য পার্সোনাল লেভেলে যারা অনেক বেশি কাজ করছে, সো ওটা আইডেন্টিফাই করে তাদেরকেও বোনাস দেওয়া উচিত বা ইনসেনটিভ দেওয়া উচিত। ঠিক আছে, সো এক্সট্রাঅর্ডিনারি কাজ স্যালারি করছে। থেকে কাটটা যারা ভালো করছে তাদের দিয়ে দিলে। আচ্ছা, আপনি ম্যানেজার হইলে আপনি এই কাজ করতে পারেন, বাট আমার মনে হয় না এটা করা হয়। বাট হ্যাঁ, করতে পারেন আপনি যদি ম্যানেজার হন। ঠিক আছে, সো এই ক্ষেত্রে সেম প্ল্যানই এই ক্ষেত্রে যায়। আমি এখানে জাস্ট ডেফিনিশন গুলো বলি, এটা ডিটেলে বলার কিছু নেই, সিমিলার। একটা হচ্ছে গিয়ে প্রফিট শেয়ারিং প্ল্যান। কোম্পানির প্রফিট হচ্ছে অল এমপ্লয়ি গেট শেয়ার ইন প্রফিট। ঠিক আছে, সো এটা হতে পারে। সো একটা বিষয় হচ্ছে রিস্ক পে প্ল্যানস। ঠিক আছে, সো এই যে আপনার যে কথাটা ওটার সাথে কিছুটা এখানে রিলেট করা যাচ্ছে। সো আপনি একটা পার্সেন্টেজ অফ স্যালারি পাবেন, কিন্তু একটা পার্সেন্টেজ আপনি পাবেন না যদি আপনি বেঞ্চমার্কটা রিচ না করতে পারেন। ঠিক আছে, সো এটা একটা এফেক্টিভ একটা ওয়ে এখানে লিখছে। ঠিক আছে, সো সার্টেন পার্সেন্টেজ is paid and some portion of pay is kept at risk. ঠিক আছে, if the benchmark is reached, মানে আপনার যদি টার্গেট আপনি রিচ করেন, then you get high bonus। কিন্তু আপনি যদি রিচ না করতে পারেন, if you do not reach the target, you are not paid the salary amount। হ্যাঁ, সো এটা অনেকটা বলতে পারেন যে স্যালারি কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ এটা বলতে পারেন। ঠিক আছে, so এরপরে ইসপ আছে আর অন্যান্য কয়েকটা অপশন আছে, জাস্ট ডেফিনেশন দেখে নিন, সিমিলার সিমিলার। সো এই হলো আপনাদের চ্যাপ্টার 12। আশা করি আপনারা বুঝছেন। অনেকেই চলে গেছে। sir, still here. না, 150 জনের মতো ছিল, এখন আছে হচ্ছে 100।